তো হ্যালো বন্ধুরা, আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো। তো এটি হচ্ছে আমাদের নতুন চ্যানেল, এটা একটু প্রথমেই বলে রাখি। চ্যানেলটি কি না প্রশ্ন উত্তরে বাংলা। এই চ্যানেলের মাধ্যমেই কিন্তু আমরা এরপর থেকে যাবতীয় যা কিছু নোটস, যাবতীয় যা কিছু সাজেশন এখানে কিন্তু আমরা আলোচনা করবো বা তোমরা পেয়ে যাবে। তাই তোমরা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আমাদের ক্লাসে যে ভিডিওটা ছেড়েছিলাম এর আগে, সেখানে আমরা আলোচনা করেছিলাম যে সকল ভাই বোনেরা এসকেবি ইউনিভার্সিটির আন্ডারে বিএ বেঙ্গলি অনার্স নিয়ে থার্ড সেমে পড়ছো, তোমাদের সিলেবাসে সিসি 5-এর যে অংশটা, সেখানে অন্যতম একটা অংশ ছিল শাক্ত পদাবলী। সেখান থেকে আমরা সাজেশনগুলো আলোচনা করেছিলাম। সেই সাজেশনটি যদি এখন অবধি কেউ না পেয়ে থাকো, তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ওই ভিডিওটির, তোমরা চাইলে খাতাতে লিখে নিতে পারো। আর যদি প্রশ্নের উত্তরের কোনো সমস্যা হয়, তবুও কিন্তু এখানে তোমরা কমেন্ট করে জানাতে পারো, সেদিক দিয়েও কিন্তু তোমাদেরকে হেল্প করা হবে। তো শাক্ত পদাবলী আলোচনা করা হয়েছিল, কিন্তু সিসি 5 থেকে বাকি 3টে যে অংশ রয়েছে, অর্থাৎ বৈষ্ণব পদাবলী, চণ্ডীমঙ্গল এবং চৈতন্য ভাগবত, এই 3টে জায়গা থেকে সাজেশন দেওয়া বাকি ছিল। তো এই ভিডিওর মাধ্যমে আমরা 3টে জায়গায় তুলে ধরব, ঠিক আছে? তো চলো আর কোনো রকম দেরি করছি না, 3টে জায়গা থেকে যে সাজেশনগুলো আমি বানিয়েছি সেটা একটু তোমরা খাতাতে লিখে নেবে, ঠিক আছে? আর একটা কথা, যে এই চ্যানেলেই কিন্তু এরপর থেকে সমস্ত কিছু প্রশ্ন উত্তর সাজেশন যা কিছু আছে এই চ্যানেলেই কিন্তু আসবে। আমাদের ক্লাস যে চ্যানেলটি রয়েছে সেটা আপাতত কিছুদিন বন্ধ থাকছে, ঠিক আছে? এখানেই থাকবে, ওকে? তো চলো দেখো, বৈষ্ণব পদাবলী থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে বা যেগুলো আসার চান্স রয়েছে তোমাদের, এবং কিভাবে প্রশ্ন আসতে পারে সেটা পুরোটাই আলোচনা করছি। একটু ধৈর্য সহকারে একটু সময় করে দেখে নেবে, ঠিক আছে? চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আবার চাইলে শুনতে পারো, তাহলে তোমাদের একটু হেল্প হবে আর কি, ঠিক আছে? অনেক কিছু ইম্পর্টেন্ট কথা কিন্তু বলতে চলেছি ভিডিওর মাধ্যমে। তো দেখো, বৈষ্ণব পদাবলী থেকে প্রথমে যে প্রশ্নটি করবে সেটা কি না, এ সখী হামারি দুঃখের নাহি ওর, কোন পর্যায়ের পদ, পদটির ভাববস্তু ব্যাখ্যা করো। এবার অন্যরকম ভাবেও কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে। কেমন না, দেখো, এই যে এ সখী হামারি দুঃখের নাহি ওর, এইভাবে মেনশন করে দিতে পারে। না হয় আবার এইভাবে বলতে পারে যে তোমাদের পাঠ্যে যে মাথুর পর্যায়ের যে পদটি রয়েছে সেটির ভাববস্তু আলোচনা করো, কিংবা তোমাদের পাঠ্যে যে প্রার্থনা পর্যায়ের যে পদটি রয়েছে সেটির ভাববস্তু আলোচনা করো। সেই দিক দিয়ে কিন্তু একটু মাথায় রাখতে হবে যে কোনটি কোন পর্যায়ের পদ, পূর্বরাগের পর্যায়ের কোন পদটি, বা গৌরাঙ্গ বিষয়ক কোন পদটি, মাথুর পর্যায়ের কোন পদটি, ঠিক আছে, বা প্রার্থনা পর্যায়ের কোন পদটি, এই জায়গাগুলো কিন্তু একটু তোমাদের রাখতে হবে। কেননা 2 নম্বরের প্রশ্ন যেটা থাকে কিংবা 1 নম্বরের প্রশ্ন যেটা থাকে, সেখানেও কিন্তু এরকম প্রশ্ন দেখতে হতে পারে তোমাদের। হয়তো দিয়ে দিল যে এ সখী হামারি দুঃখের নাহি ওর, এটি কোন পর্যায়ের পদ এবং কার লেখা, 2 নম্বরের প্রশ্ন হতেই পারে, ঠিক আছে? তো এই জন্য আলোচনাটা আমি একটু শুনতে বলছিলাম। তো তোমাদের যে পাঠ্য যে কটা পদ রয়েছে, যেমন আজুহামকি পেখলু নবদ্বীপ চন্দ 1 নম্বর, 2 নম্বর হচ্ছে ঘরের বাহিরে দণ্ডে শতবার, 3 নম্বর হচ্ছে কণ্টক গাড়ি কমল সম পদতল, 4 নম্বর হচ্ছে এ সখী হামারি দুঃখের নাহি ওর, আর 5-এ হচ্ছে কি না তাতল সৈকত বাড়িবুন্দ সম। এই 5টার মধ্যে যে 3টে তোমাদেরকে করতেই হবে সেটা হচ্ছে কি না ঘরের বাহিরে দণ্ডে শতবার, এ সখী হামারি দুঃখের নাহি ওর, এই দুটো পদ বারবার বলছি, একটু শুনে নেবে। এ সখী হামারি দুঃখের নাহি ওর একটা, এবং দ্বিতীয় হচ্ছে ঘরের বাহিরে দণ্ডে শতবার, এই দুটো পদ খুব ভালোভাবে কিন্তু তোমাদেরকে করে যেতে হবে পরীক্ষার জন্য, অর্থাৎ বিষয়বস্তু ভালোভাবে কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? আর বাকি যে 3টে পড়ে থাকলো, আজুহামকি পেখলু নবদ্বীপ চন্দ, কণ্টক গাড়ি কমল সম পদতল, আর তাতল সৈকত বাড়িবুন্দ সম, এই 3টের থেকে কণ্টক গাড়ি কমল সম পদতল না হয় তাতল সৈকত বাড়িবুন্দ সম, এই দুটোর মধ্যে যে কোনো একটা খুব ভালোভাবে প্রিপেয়ার করে যেতে হবে। আলটিমেটলি 3টে ভালো করে প্রিপেয়ার করে যেতে হবে। 3টে হতে পারে ঘরের বাহিরে দণ্ডে শতবার তো থাকছেই, এ সখী হামারি দুঃখের নাহিও, এর দুটো থাকছেই কমন। এরপরে কণ্টক গাড়ি কমল সম পদতল না হয় তাতল সৈকত বাড়িবুন্দ সম, এই দুটোর মধ্যে যে কোনো একটা খুব ভালোভাবে করে যেতে হবে, ঠিক আছে? আর যে দুটো পড়ে থাকছে সেগুলো নর্মাল এমনি একটু দেখে নিয়ে যাবে, যাতে করে পরীক্ষাতে বাই চান্সে যদি চলে আসে তাহলে যেন তোমরা করতে পারো, ঠিক আছে? দেখো, 2 নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেটা আমরা কি নিয়েছি না পূর্বরাগ কাকে বলে, এইভাবেও প্রশ্ন আসতে পারে। যেই পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে
তার রচিত তোমাদের পাঠ্যপত্রী অবলম্বনে পূর্বরাগের রাধার পরিচয় দাও এবং কবি কৃতিত্ব বিচার করো। ঠিক আছে, তৃতীয় নাম্বার যে প্রশ্ন সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, কি না গৌরচন্দ্রিকা ও গৌরাঙ্গ বিষয়ক পদের পার্থক্য উল্লেখ করে। এটা খুব ইম্পর্ট্যান্ট কিন্তু একটা প্রশ্ন তোমাদের এবারের জন্য। ঠিক আছে, চতুর্থ নাম্বার যে প্রশ্নটা আমি নিয়েছি সেটা হচ্ছে কি না চণ্ডীদাস নাকি সুখের মধ্যে দুঃখ আর দুঃখের মধ্যে সুখ দেখতে পেয়েছেন। তোমাদের পাঠ্য চণ্ডীদাসের পদগুলি অবলম্বনে এরকম ধারণার যৌক্তিকতা বিচার করো। ঠিক আছে, ওকে। এবং শেষে যে জায়গাটা নিয়েছি সেটা হচ্ছে বিদ্যাপতির কাব্য প্রতিভা। ওকে, তো এখান থেকে খুব সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমাদের, আমার যতদূর অবধি মনে হচ্ছে যে এইরকম একটা পদ দিয়ে দিতে পারে, না হয় দিতে পারে যে প্রার্থনা পর্যায়ের যে পদটি রয়েছে সেটির ভাববস্তু লেখো। ওকে, এটা এটা এইরকমভাবে তোমাদেরকে এটা করতেই হবে। এবং যে তিনটে পদ বললাম, যে ঘরের বাহিরে দণ্ডে শতবার, এসো কি হামারি দুঃখের নাহি ওর, আর কণ্টক গাড়ি কমল সমাপদতল, না হয় তাতল সৈকত বাড়িবৃন্দ সম্ভব, এই দুটোর মধ্যে যে কোনো একটা খুব ভালোভাবে, এই তিনটে ভালোভাবে মোটামুটি যদি করে রাখো তাহলে আশা রাখছি তোমরা পেয়ে যাবে। আর এই প্রশ্নটা করতেই হবে, গৌরচন্দ্রিকা ও গৌরাঙ্গ বিষয়ক পদের পার্থক্য আলোচনা করে, এই প্রশ্নটা কিন্তু এখান থেকে করতেই হবে। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, তাহলে বৈষ্ণব পদাবলী গেল। এরপরে আমাদের আসবে চণ্ডীমঙ্গল। দেখো চণ্ডীমঙ্গলে কি করবে না, প্রথম কথা হচ্ছে ফুল্লরার 12 মাসা তো করতেই হবে বাবা, করার কিচ্ছু নেই এখানে। হ্যাঁ, ফুল্লরার 12 মাসা কিন্তু করতেই হবে তোমাদেরকে। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে তিনটে আমরা চরিত্র পাচ্ছি ইম্পর্ট্যান্ট এই চণ্ডীমঙ্গল কাব্যে। একটা হচ্ছে কিনা ভাঁড়ু দত্তের চরিত্র, একটা হচ্ছে মুরারি শীলের চরিত্র, আর একটা হচ্ছে ফুল্লরার চরিত্র, তাই তো? তো খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমাদের এবারের জন্য ভাঁড়ু দত্তের চরিত্র এবং ফুল্লরার চরিত্র। ঠিক আছে, এই দুটো করতেই হবে। পাশাপাশি মুরারি শীলের চরিত্রটা তোমরা চাইলে করে রাখতে পারো, একটু আধটু দেখে নিয়ে যাবে যদি ইনকেসের ব্যাপারে চলে আসে। ঠিক আছে, তাহলে যেন লিখে আসতে পারো। এই ভাঁড়ু দত্তের চরিত্র, ফুল্লরার চরিত্র, ফুল্লরার 12 মাসা বাবা করতেই হবে, করার কিছু নেই। এই চণ্ডীমঙ্গল থেকে এই তিনটে প্রশ্ন বাঁধা ধরা করতেই হবে, সে পিভিআর চেয়ারে আগে আসুক কিংবা না আসুক, করতেই হবে। ঠিক আছে, ওকে। 3 নম্বরের যে প্রশ্নটি রয়েছে সেটি কি না ফুল্লরার 12 মাসের দুঃখ এবং চণ্ডীর নিকট পশুগণের দুঃখ নিবেদন অংশে কবি নিজের অভিজ্ঞতা উজাড় করে দিয়েছেন, মন্তব্যটি উদ্ধৃত সহ বিচার করো। ঠিক আছে, তো এই যে ফুল্লরার 12 মাসের দুঃখ মানেই হচ্ছে ফুল্লরার 12 মাসা। ঠিক আছে, অর্থাৎ ফুল্লরার 12 মাসের যে দুঃখ কাহিনী যেটি শুনিয়েছিলেন তিনি। ঠিক আছে, ওই যে গধিকাটা স্বর্ণ গধিকা রূপে যে এসেছিল, ঠিক আছে, অর্থাৎ আমাদের দেবী চণ্ডী। ঠিক আছে, সেই জায়গাটা তোমাদেরকে লিখতে হবে যে দেবী চণ্ডীকে ফুল্লরা যে 12 মাসের যে দুঃখ কাহিনীটি বলেছিল সেই জায়গাটা। তো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই অংশটাও কিন্তু আলাদাভাবে দিতে পারে যে চণ্ডীর নিকট পশুগণের যে দুঃখ নিবেদন যে অংশটি রয়েছে সেই অংশটি আলোচনা করো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ওকে, তো এটা করে নিয়ে যেতে হবে তোমাদেরকে, মোটামুটি একটা দেখে নিয়ে যাবে। ঠিক আছে, একটা সামারির মতো করে নিয়ে যাবে, যদি আসে তুমি যেন লিখতে পারো। কেমন? এরপরে দেখো যে প্রশ্নটি রয়েছে এটি দুভাবে আসতে পারে। কেমন না, একটা হচ্ছে কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী দুঃখের কথায় পঞ্চমুখ বটেন, কিন্তু তাকে নৈরাশ্যবাদী বলা যায় না, আলোচনা করো। অথবা দিয়ে এই প্রশ্নটা আসতে পারে কি না মুকুন্দ চক্রবর্তীর অভয়ামঙ্গল, চণ্ডীমঙ্গলের অপর নাম হচ্ছে কি অভয়ামঙ্গল, তাই তো? এখানে ঘাবড়াবার কোনো কারণ নেই, পরীক্ষাতে 1 নম্বরের প্রশ্ন আসতেই পারে। হ্যাঁ, যে চণ্ডীমঙ্গল বাদ দিয়ে একে আর কি বলা যেতে পারে, অভয়ামঙ্গল কিন্তু এটা বলা যায়। হ্যাঁ, অভয়ামঙ্গল কি না মুকুন্দ চক্রবর্তীর অভয়ামঙ্গল কাব্যের প্রধান গুণ বাস্তবতা। অর্থাৎ চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান গুণ বা অভয়ামঙ্গল কাব্যের প্রধান গুণ কি না বাস্তবতা। আক্ষেটিক খণ্ড অবলম্বনে মন্তব্যটি বিচার করো। তোমাদের তো বণিক খণ্ডটা নেই, আমরা জানি চণ্ডীমঙ্গল দুটো অংশে বিভক্ত, একটা আক্ষেটিক খণ্ড একটা বণিক খণ্ড। তো তোমাদের আক্ষেটিক খণ্ড আছে, তাহলে বিশ্লেষণটা হবে আক্ষেটিক খণ্ডকে কেন্দ্র করে। ঠিক আছে, তাহলে কি না মুকুন্দ চক্রবর্তীর অভয়ামঙ্গল বা চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান গুণ হচ্ছে বাস্তবতা। এটাকে কি করতে হবে না আক্ষেটিক খণ্ড অবলম্বনে এই মন্তব্যটা তোমাদেরকে বিচার করতে হবে। ঠিক আছে, ওকে। প্রশ্নগুলোর উত্তর যদি না জানা থাকে তো কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব উত্তরগুলো ইউটিউবে এই চ্যানেলেই আলোচনা করার। ঠিক আছে, এরপর যেটি আবারও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে কিনা এই যুগে জন্মগ্রহণ করিলে কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী কবি না হয়ে একজন সার্থক উপন্যাসিক হতেন। শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পরিপ্রেক্ষিতে যুক্তি দাও।
ঠিক আছে। এরপর দেখো এখান থেকে একটা শর্ট কোশ্চেন হয়, কেমন না, প্রশ্নটা এইভাবে হতে পারে যে এ যুগে জন্মগ্রহণ করিলে কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী কবি না হয়ে একজন সার্থক উপন্যাসী করতেন, মন্তব্যটি কে করেছিলেন? এই প্রশ্নটা আসতে পারে পরীক্ষাতে 1 নম্বরের জন্য, ঠিক আছে, 1 নম্বরের জন্য আসতে পারে। মন্তব্যটি কে করেছিলেন? না শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। তাকেই কেন্দ্র করে কিন্তু বা তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এটা যুক্তি তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে। তো দেখো যে প্রশ্নগুলো চণ্ডীমঙ্গল থেকে ইম্পর্ট্যান্ট খুব বেশি, এটা তো তোমাদের করতেই হবে, করার কিছু নেই। এই দুটো প্রশ্ন কিন্তু করতেই হবে, কেন এই দুটো প্রশ্ন এখন অবধি আসেনি, আসার চান্সটা কিন্তু রয়েছে, এরপরে জানি না, ঠিক আছে। তো যদি কপাল ভালো থাকে চলে আসবে, কপাল খারাপ থাকলে আবার কপাল ভালো থাকলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অ্যাড হয়ে যেতে পারে, আর যদি কপাল খারাপ থাকে তো এই যে নিউ যে জায়গাগুলো আছে নতুন করে করতে হবে, ঠিক আছে। তো এই দুটো প্রশ্নের অ্যান্সার যদি না জানা থাকে তো কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করছি উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরার, ঠিক আছে। তবে এই দুটো করে রাখতে হবে, আমার যতদূর অবধি মনে হয় আসার চান্স হয়তো আছে, ঠিক আছে। আর এই ভানু দত্তের চরিত্র, ফুল্লরার চরিত্র এবং ফুল্লরার 12 মাসা, এটা ফুল্লরার 12 মাসাটা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। ফুল্লরার 12 মাসা খুব বেশি ইম্পর্ট্যান্ট, পাশাপাশি ভানু দত্তের চরিত্র খুব বেশি ইম্পর্ট্যান্ট, এবং চণ্ডীর নিকট পশুগণের দুঃখ নিবেদন, এই 3টে অংশ খুব বেশি ইম্পর্ট্যান্ট, 3-4টে অংশ, ওকে। এগুলো কিন্তু একটু তোমাদেরকে করে যেতে হবে, হ্যাঁ। যে প্রশ্নের উত্তরগুলো তোমাদের অসুবিধা হবে একটু কমেন্ট করে জানিয়ে দেবে, হ্যাঁ, ওকে। এরপরে চলো চৈতন্য ভাগবত। আমার যতদূর মনে হচ্ছে যে এইবারে তোমাদের জন্য চৈতন্য ভাগবতটা খুব বেশি ইম্পর্ট্যান্ট হতে চলেছে, কেননা চৈতন্য ভাগবত থেকে প্রশ্ন আসবেই, এটা 100% শিওর, 100% শিওর, ঠিক আছে, আসবে আমার যতদূর অবধি মনে হচ্ছে। প্রিভিয়াস ইয়ার ঘাঁটাঘাঁটি করে যেটুকু মনে হলো যে চৈতন্য ভাগবত থেকে প্রশ্ন এবারে আসছেই 10 নম্বরের, ঠিক আছে, ওকে। কারণ তোমাদের দেখো 3টে থাকে আর তোমাদের 4টে বই আছে, তো 4টে বইকে একটা ছেড়ে যে কোনো 3টে দিতে হবে, তার মধ্যে একটা করতে হবে, তো তার মধ্যে অন্যতম একটা চৈতন্য ভাগবত কিন্তু থাকবে, ঠিক আছে। তো দেখো চৈতন্য ভাগবত থেকে যে প্রশ্নগুলো রয়েছে, 1 নাম্বার হচ্ছে কিনা এই যেটা হচ্ছে খুব বেশি ইম্পর্ট্যান্ট, মানে আমি 4টে স্টার 5টা স্টার দিয়ে দিতে পারি, পরে জানি না পড়বে কিনা, কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, তোমাদের জন্য। কি না, চৈতন্য ভাগবতের আদি খণ্ডে বর্ণিত হরিদাস বৃত্তান্ত আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদেরকে বাবা করতেই হবে, ঠিক আছে, এখান থেকে করতেই হবে, ওকে, লিখে নেবে খাতাতে, হ্যাঁ। প্রশ্নের উত্তর যদি না থাকে তো আমি আছি, কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করছি উত্তরগুলো নিয়ে আসার, হ্যাঁ। দ্বিতীয় কি না, নিমাই পণ্ডিত কর্তৃক দিগ্বিজয়ী, হ্যাঁ, নিমাই পণ্ডিত কর্তৃক দিগ্জয়ী পণ্ডিতের পরাজয় বৃত্তান্ত সংক্ষেপে আলোচনা করে। এটা অতটাও ইম্পর্ট্যান্ট না হলে পাশাপাশি কিন্তু তোমাদেরকে করে যেতে হবে, পাশাপাশি কিন্তু তোমাদেরকে এটা করে যেতে হবে, কিন্তু এই প্রথমের যে প্রশ্নটি রয়েছে এটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট, হ্যাঁ। 3য় নাম্বার প্রশ্ন কি না, চৈতন্য ভাগবত, এটা চৈতন্য ভাগবতে, হ্যাঁ, চৈতন্য ভাগবতে সমকালীন নবদ্বীপের সমাজ জীবন ও ধর্মীয় পরিস্থিতির যে চিত্র বর্ণিত হয়েছে তা নিজের ভাষায় লেখো, এটাও ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, খুব বেশি ইম্পর্ট্যান্ট, হ্যাঁ। তাহলে দুটো প্রশ্ন বললাম খুব বেশি ইম্পর্ট্যান্ট আপাতত, একটা হচ্ছে 1 নাম্বার আর একটা হচ্ছে 3 নাম্বার, ঠিক আছে। 4 নাম্বারে যে প্রশ্নটা আছে সেটা কি না, চৈতন্য ভাগবত কাব্য অবলম্বনে চৈতন্য অবতারের কারণ লেখো, এবং 5 নাম্বারের যে প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন সেটা হচ্ছে চৈতন্যদেবের নগর পরিভ্রমণের কাহিনী ও তাৎপর্য আলোচনা করো, ঠিক আছে। তো চৈতন্য ভাগবত থেকে খুব বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে 1 নাম্বার আমাদের হরিদাস বৃত্তান্ত বা জবন হরিদাস বৃত্তান্ত বাবা, ঠিক আছে, এবং দ্বিতীয়তম হচ্ছে কিনা যে সমকালীন নবদ্বীপের সমাজ জীবন ও ধর্মীয় পরিস্থিতি যেটা রয়েছে, যে চিত্রটা বর্ণিত হয়েছে সেটা, ওকে, সমাজ চিত্রের জায়গাটা। আর একটা ইম্পর্ট্যান্ট বলা যেতে পারে না, অবশ্যই ইম্পর্ট্যান্ট 5 নাম্বারের এলে চলে আসতে পারে, সেটা কি না, চৈতন্য ভাগবত কাব্য অবলম্বনে চৈতন্য অবতারের কারণ, ঠিক আছে। তো চৈতন্য ভাগবতটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে আমি যতটা মনে করলাম, চৈতন্য ভাগবত এবং শাক্ত পদাবলী, ঠিক আছে, এই দুটো জায়গা থেকে তোমরা 10 নাম্বার কোশ্চেন পাচ্ছ। শাক্ত পদাবলীর সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট বলেছিলাম সমাজচিত্র, আর এখানে চৈতন্য ভাগবত থেকে হবে কি না আমাদের এই জবন হরিদাস, ঠিক আছে, এই দুটো, হ্যাঁ, এই দুটো প্রশ্ন কিন্তু তোমাদেরকে করতেই হবে, পাশাপাশি ফুল্লরার 12 মাসা, হ্যাঁ। তো আমার যত দূর অবধি মনে হয় যে চণ্ডীমঙ্গল হয়তো আউট হলেও হতে পারে, তবে বৈষ্ণব পদাবলী আউট হলেও হতে পারে, চণ্ডীমঙ্গল, চৈতন্য ভাগবত এবং শাক্ত পদাবলী, এই 3টে জায়গা থেকে তোমরা 10 প্রশ্ন দেখতে পাবে আশা রাখছি পরীক্ষাতে, ঠিক আছে। চণ্ডীমঙ্গল, চৈতন্য ভাগবত এবং শাক্ত পদাবলী, এই 3টে জায়গা থেকে তোমরা 10 মার্কের প্রশ্ন দেখতে পাবে,
আর বৈষ্ণব পদাবলী থেকে কোনো একটা পদের ভাববস্তু তোমরা 5 নাম্বারের দেখতে পাবে, ঠিক আছে। আর বাকি 3টে থেকে হয়তো থাকবে বাকি 2টো, হ্যাঁ, সেখানে তো তোমাদের 3টে প্রশ্ন থাকে, করতে হয় 2টো, তাই না। এই হলো পুরো সিসি 5-এর সাজেশন, হ্যাঁ, এটা হচ্ছে পুরোটা সিসি 5-এর সাজেশন। সিসি 5-এর সাজেশন আমি কমপ্লিট করে দিলাম। উত্তর যদি কোনো রকমে কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা নির্ভয়ে নির্দ্বিধায় কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর এই যে আমাদের নতুন যে চ্যানেল প্রশ্ন উত্তরে বাংলা, এটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, কেননা এর পরবর্তী যাবতীয় যা কিছু ভিডিও এখানেই কিন্তু আসবে, ঠিক আছে। আর একটা কথা, এখন অবধি কে এই ভিডিওটা দেখলে একটু কমেন্ট করে জানাবে তো, তাহলে দেখি এত দূর অবধি এসেছে কি না ভিডিওটা, মানে কে কে দেখে এসেছো, ওকে। যাই হোক, আর একটা কথা, যেটা তোমাদের খুব বেশি সমস্যা হয় বা খুব বেশি সমস্যা বলে মনে করো কিন্তু অতটাও সমস্যা হওয়ার কোনো কারণ নেই, সিসি 7 ইংরেজি সাহিত্যের ইতিহাস, এই জায়গা থেকে কার কি নোটসের প্রয়োজন আছে কিংবা কোথায় কি সমস্যা হচ্ছে একটু যদি আমাকে জানাতে পারো তাহলে হয়তো আমি সেই জায়গাটা তুলে ধরার চেষ্টা করতে পারি, ওকে, চেষ্টা করতে পারি। কেননা আমার এখন বিএডের টিচিং চলে এসেছে, ঠিক আছে, আমার এখন বিএডের টিচিং চলে এসেছে, তাহলে আমিও প্রচণ্ড পরিমাণে চাপে রয়েছি, হ্যাঁ, কারণ আমাদেরকে 60টা লার্নিং ডিজাইনিং বানাতে হবে, পাশাপাশি টিচিং যেতে হবে। তো খুব বেশি একটা সমস্যার মধ্যে আছি বা চাপের মধ্যে আছি, সেই জন্য না পাচ্ছি ভিডিও বানাতে, না পাচ্ছি ক্লাস নিতে অনলাইনে, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে এখানেই যে আমি চেষ্টা করব ইংরেজি সাহিত্যের ইতিহাসের জায়গাটা ভালোভাবে কভার করে দিয়ে এই শর্ট টাইমের মধ্যে, কারণ ইংরেজি সাহিত্যের ইতিহাসে তোমাদের শেষে পরীক্ষাটা হচ্ছে, ঠিক আছে। তো ওকে, পরবর্তী যে ভিডিওটা আসছে সেটা হচ্ছে সিসি 6 থেকে সাজেশন, সিসি 6 থেকে সাজেশন আসছে, তার মাঝে কিন্তু প্রশ্ন উত্তর চলে আসবে, হ্যাঁ, বিশেষ করে আমি এই চৈতন্য ভাগবতের যে প্রশ্নগুলো আমি বললাম, এই যে জবন হরিদাসের জায়গাটা, ওকে, পাশাপাশি আমাদের এই যে অবতারের কারণ আর এই যে ভ্রমণ বৃত্তান্তের কাহিনী আর শাক্ত পদাবলীর সমাজ চিত্র আর ফুল লড়ার 12 মাসা, এই কিছু জায়গা আমি আশা রাখছি তুলে ধরার চেষ্টা করার, আমি চেষ্টা করছি, ঠিক আছে, তোমাদের সামনে। তো যাই হোক, যদি এই সাজেশনটি তোমাদের ভালো লেগে থাকে বা ভালো লাগছে ভিডিওগুলো, তো জাস্ট একটা কমেন্ট করে জানাতে পারো, আর অন্য কিছুই বলবো না, ওকে। আর যেহেতু নতুন চ্যানেল এটা তৈরি করেছি, আর যদি পরবর্তী ভিডিওগুলো যদি তোমাদের মনে হয় প্রয়োজন আছে তাহলে তোমরা চাইলে সাবস্ক্রাইব করতে পারো, না হলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো চলো, সকলেই ভালো থাকো, আর ফ্রি মাইন্ডে পরীক্ষা দেবে, একদম চাপ নেওয়ার কোনো কারণ নেই, তোমাদের জানা প্রশ্নের মধ্যেই কিন্তু আসবে, এমন একদমই ঘাবড়াবার কিন্তু কোনো কারণ নেই, ওকে। নিজের মতো একটু বানিয়ে লিখবে, হ্যাঁ, যদি কোনো আনকমন টাইপের প্রশ্ন আছে, বাট ছেড়ে আসবে না, লিখে আসবে, ছেড়ে আসবে না। যদি মনে করো চণ্ডীমঙ্গল থেকে কিছু আছে, বাবা লিখে আসবে, বিষয়বস্তুটা হলেও লিখে আসবে, মানে তার মানে এমনই নয় হাতি দিয়েছে তুমি ঘোড়া লিখে আসবে, এরকমটা যেন না হয়। চণ্ডীমঙ্গলের জায়গা চণ্ডীমঙ্গলেই লিখে আসবে, ঠিক আছে, দরকার হলে কাহিনী লিখে আসবে, কাহিনী প্রসঙ্গে তো সেই টাচে আসবে সেই জায়গাটা, হয়তো মনে করো এই যে যে নিবেদনের জায়গাটা আছে, এই যে মনে করো কালকেতু, যে ধরো চণ্ডীমঙ্গলের জায়গাটা যদি আমি তুলে ধরি, কালকেতু এই যে ধরো বনের যে পশুগুলো আছে, হ্যাঁ, তাদেরকে প্রতিদিন হত্যা করছে বা মেরে ফেলছে, তাহলে ধীরে ধীরে বনের পশুগুলো কমে আসছে, তাহলে পশুদের দেবতাকে আমরা সকলেই জানি যে দেবী চণ্ডী, তাহলে তারা কি করবে, পশুরা কি করবে, কোথায় যাবে, দেবী চণ্ডীর কাছে যাবে, তাহলে দেবী চণ্ডীকে বলেছে, হ্যাঁ, যে এরকম এরকম ব্যাপার, একজন বিশাল বড় চেহারাদারি মানুষ আসছে, সে ধীরে ধীরে আমাদের পুরো অস্তিত্বটাই নষ্ট করে দিচ্ছে, তাহলে আমরা কি করতে পারি। তাহলে দেবী চণ্ডী বলছে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দেখছি ব্যাপারটা। তাহলে তখন কি করলো না, এই যে যত যা কিছু পশু ছিল বনে সবাইকে হাইড করে দিল, লুকিয়ে দিল, তারপরে সে নিচে কি করলো, একটা স্বর্ণগধিকার রূপ ধারণ করলো, তারপরে যখন কালকেতু আসছে তখন দেখছে একটাও কিন্তু কোনো রকম পশু পাখি নেই, যে শিকার করব কি। স্বর্ণগধিকা আমরা জানি যে অমঙ্গলের প্রতীক, কিন্তু ওনার কাছে কিছু ব্যাপার নেই, এত বড় শরীর নিয়ে তাকে কেউ কিছু করতেও পারবে না, ঠিক আছে। তখন সে ওইটাকে নিয়েই চলে গেল। তারপরে তো ফুল্লরার 12 মাসা কাহিনীটা আসছে, যখন ষোড়শী রমণীর রূপ ধারণ করছে সেই মানে স্বর্ণগধিকাটা, তখন কি হচ্ছে, ফুল্লরা ভাবছে যে আমার সতীন চলে এসেছে হয়তো, ঠিক আছে। তখন সে তাকে তাড়ানোর জন্য বা তাকে ইমোশন ব্ল্যাকমেল করার জন্য, হ্যাঁ, ইমোশন ব্ল্যাকমেল করার জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে, যাতে করে হয়তো আমার দুঃখ কাহিনী শুনে সে আমার কাছ থেকে চলে যায়, বা হয়তো ভাবছে সতীন নিয়ে এসছে তাহলে আমার কালকেতুর জীবন থেকে চলে যাবে, ঠিক না। তো এই জায়গাতে যখন প্রসঙ্গটা আসছে তখনই ফুল্লরার 12 মাসের কাহিনী আসছে, এই যে 12 মাসের যে সুখ দুঃখের একটা অভাব অনটনের যে জায়গা, দুঃখ পীড়িত একটা জীবনের যে কাহিনী,
ঠিক আছে, সেই কাহিনীটা শোনাচ্ছেন কে? আমাদের ফুল্লরা। কাকে শোনাচ্ছেন? না দেবী চণ্ডীকে। এই যে একটা গল্পের ছলে আমি যে জায়গাটা বললাম, এই যে একটা কাহিনী যেটা বললাম, এই কাহিনীটাও তোমরা লিখে দিতে পারো যদি তোমরা সেভাবে নোটস না বানাতে পারো। বাবা 5-এর মধ্যে 2 তো দেবে, 2 তো দেবে, হ্যাঁ কি না? কিছু না পাওয়ার থেকে কিছু পাওয়া ভালো, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, মধ্য কথা ছেড়ে আসবে না, কাহিনী লিখে আসবে। যদি না পারো তো কাহিনীটা হলেও লিখে আসবে। ওকে, তার মানে বৈষ্ণব পদাবলীর কাহিনীর জায়গাতে চণ্ডীমঙ্গলের কাহিনী যেন না অ্যাড হয়ে যায়। ঠিক আছে, যে লিখতে বলেছি মানে আমি লিখে আসবো যা তা, এরকম যেন না হয়। বৈষ্ণব পদাবলী বললে বৈষ্ণব পদাবলীরই ওকে কেন্দ্র করে কাহিনী লিখবে যদি না পারো। চণ্ডীমঙ্গল যেটা বললাম একটা এক্সাম্পল দিয়ে দিলাম। ঠিক আছে, চৈতন্য ভাগবত তো চৈতন্য ভাগবত, কেমন? শাক্ত পদাবলী তো শাক্ত পদাবলী। যে যার জায়গাতে থাকবে তাকে সেই স্থানেই কিন্তু রেখে সম্মান জানিয়ে তাকে লিখতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। ক্লাসটি কেমন লাগলো? হ্যাঁ, যদিও তোমাদের মূল্যবান সময় অনেকটাই নষ্ট হলো, তো করার কিছু নেই আমারও। তো এতক্ষণ অবধি যদি যারা দেখে থাকবে একটু কমেন্ট করে জানাবে, তাহলে দেখবো যে কারা কারা দেখলে। হ্যাঁ, তো চলো, সকলে ভালো থাকবে, ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করো, সকলের পরীক্ষা ভালো হবে, একদম চাপ নেওয়ার কোনো কারণ নেই, ফ্রি মাইন্ডে পরীক্ষা দাও। ঠিক আছে, তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। মাঝে হয়তো লং কোশ্চেনের অ্যান্সার চলে আসতে পারে। কালকে রাত্রি 10টার মধ্যে আমি CC6 এর সাজেশন নিয়ে একটা ভিডিও কিন্তু এই চ্যানেলে আমি হাজির হব। ঠিক আছে, ততক্ষণ অবধি সকলেই ভালো থাকো এবং ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করো। ওকে, চলো।